হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত তোমাদের সাথে। এখন এই ভিডিওতে কথা বলবো আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির দুজন মহারথী, দুজন লিভিং লিজেন্ড, বলতে গেলে দুজন লিভিং মেগা স্টার, অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তীর 90s-এ কেমন কেটেছিল তাদের, সেই নিয়ে। এবার বলি যে কেন এই দুজনকে চুজ করলাম। কারণ এই দুজন, যেটা আমি বললাম, যে এরা একজন লিভিং লিজেন্ড। আমি নিজে মিঠুন চক্রবর্তীর খুব বড় ফ্যান, প্লাস অমিতাভ বচ্চনের আমি ফ্যান নয় বলে অমিতাভ বচ্চনকে ছোটো করবো এরকম কোনো ধ্যান ধারণা আমার নেই, বিকজ হি ইজ দ্য শাহেনশা। বিভিন্ন সময় মিঠুন চক্রবর্তীর ফ্যানেদের সঙ্গে অমিতাভ বচ্চনের ফ্যানেদের কে বড়, এটা নিয়ে একটা তর্ক হয়, বাট তর্কটা সেই জায়গাতেই মিটে যায় যেখানে মিঠুন চক্রবর্তী নিজে মনে করেন যে অমিতাভ বচ্চন ইন্ডাস্ট্রির মানে যত স্টার এসছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য সব থেকে বড় স্টার অমিতাভ বচ্চন। সে যখন নিজে মানে তাহলে সেখানে তর্ক কোনো দিন আসে না। যদিও তর্ক করলে অনেক কিছু করা যায়, কে কী সাপোর্ট পেয়েছে না পেয়েছে সেসব নিয়ে, তবে সেসব অন্য দিন অন্য কোনো ভিডিওতে হবে। বাট আজকে এটাই বলবো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা শাহরুখ সালমান বা শাহরুখ আমির বা শাহরুখ আকশায় এদের সঙ্গে তুলনা করি বিভিন্ন সময় যে কে বড় স্টার কে স্টার, কিন্তু এদের থেকে অনেক অনেক বনের বড় স্টার হচ্ছে অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তী। এই দুজন, একজন হচ্ছে বলিউডের সর্বকালের শাহেনশা, ঠিক আছে, দ্য ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি, অমিতাভ বচ্চন, এবং অন্যদিকে হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট গ্লোবাল সুপারস্টার, দ্য ডিস্কো কিং, পিপল সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ঠিক আছে, তো এবার কেন চুজ করলাম 90s-এর জামানা? বিকজ দেখুন 70s এক কথায় বলতে গেলে অমিতাভ বচ্চনের দর ছিল, ঠিক আছে, অমিতাভ বচ্চনের জামানা ছিল 70s-এর জামানা। মানে সেই সময় তিনি ওয়ান ম্যান ইন্ডাস্ট্রির তকমাটা পেয়েছিলেন, এবং তারপরে আর্লি 80s-এও বিভিন্ন সময় কুলি রিলিজের আগে পর্যন্ত তার বিভিন্ন সিনেমা এসছে এবং ফাটিয়ে বিজনেস করেছে। 80s হচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে অ্যাকশনের যুগ। 80s সব থেকে বেশি অ্যাকশন সিনেমা এই সময় রিলিজ হয়েছে, এবং এই অ্যাকশন জনারের মূল ক্যাপ্টেন ছিল হচ্ছে মিঠুন চক্রবর্তী। এবং 80s মিঠুন চক্রবর্তীকে ছাড়া 80s-কে কল্পনা করা যায় না, 80s-এর ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে কল্পনা করা যায় না। 80s-এ ইন্ডিয়ান মানে হিন্দিতে যতগুলো ফিল্ম রিলিজ হয়েছে হিন্দি ইন্ডাস্ট্রি থেকে, তার মধ্যে প্রায় 15-20% ফিল্ম হচ্ছে মিঠুন চক্রবর্তী, ঠিক আছে, এবং সেই হারে সে স্টার দিয়েছে প্রায় 100+ সিনেমা সেই সময় তিনি করেছিলেন এবং হিট দিয়েছিলেন এবং ইন্ডিয়ান নাম্বার 1 সুপারস্টার হয়েছিলেন, ঠিক আছে। বাট 90s আস্তে আস্তে কিন্তু এই অ্যাকশনের দর আস্তে আস্তে শেষ হতে থাকে, ঠিক আছে। এবং এই যে মূলত এই 70s এবং 80s যেসব স্টার ছিল, লাইক অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, বিশেষ করে যারা একটু এজড স্টার, ঠিক আছে, স্পেশালি রাজেশ খান্না, ধর্মেন্দ্র, জিতেন্দ্র এবং অমিতাভ বচ্চন, এরা কিন্তু মিঠুন চক্রবর্তীর বয়সেও বড় এবং অনেক আগে এসছে। মিঠুন চক্রবর্তী কিন্তু এই নতুন স্টারদের মধ্যেও ছিল না, লাইক এই সানি, জ্যাকি, প্লাস আমির খান, সালমান খান, এদের মধ্যেও ছিল না। প্লাস তিনি আবার অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জিতেন্দ্রদের গ্রুপে ছিল, তিনি একটা মাঝখানের গ্রুপে ছিলেন, ঠিক আছে, যিনি মাঝখানে এসেছিলেন, ঠিক আছে। এবং 80s-এ তার দর ছিল, বাট 90s আস্তে 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 রোম্যান্টিক এরা ঢুকতে থাকে। এই সময় কায়ামত সে কায়ামত তাক, আশিকি, দিলের মতো সিনেমা আস্তে আস্তে আসে, এবং স্পেশালি শহরের কলেজ পড়ুয়া মানে ইয়ং অডিয়েন্স যারা মোটামুটি একদম অ্যাকশনের প্রতি যাদের একটা বিশাল ঝোঁক ছিল, তারা কিন্তু আস্তে আস্তে এবার রোম্যান্টিক দিকে যেতে শুরু করে। এবং যে নিউ কামার যারা আসতে শুরু করে, আমির, অজয়, অক্ষয় কুমার, শাহরুখ খান, সালমান খান, এদের আস্তে আস্তে, সুনীল শেট্টি, এদের আস্তে আস্তে একটা দর শুরু হয়। এবং যারা 90s-এর স্টার ছিল তারা প্রায় আস্তে আস্তে হারিয়ে যায়, যেমন ঋষি কাপুর, জিতেন্দ্র, ধর্মেন্দ্র, এরা আস্তে আস্তে হারিয়ে যায়। যে দুজন স্টার তখন পর্যন্ত মোটামুটি ভালোভাবে টিকে ছিল, আমি সানি, জ্যাকিদের কথা বলছি না, কারণ তাদের আমি নিউ কামারদের মধ্যে ঢুকছি, কারণ 80s-এ তাদের, অনিল কাপুর ছাড়া 80s-এ তাদের সেরকম স্টারডম ছিল না। তাদের মেন স্টারডমটা 90s-এ, এই লেট 90s মানে ওই 88-89 সাল থেকেই শুরু হয়েছে, এবং 90s ধরে তাদের স্টারডম চলেছে। সানি এদের কথা বলি, অনিল কাপুরের ছিল বিকজ সে বড় বড় ব্যানারের সিনেমা করেছে, বড় ব্যানারের কিছু হিটও দিয়েছে, ঠিক আছে। তো মেন যেদিন মানে পুরনো স্টার মানে লাইক অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তী, যারা দুজন ছিল সেই সময় অ্যাক্টিভ, যারা সেই সময় মানে ক্রাউড পুলিং করতে পারতো, ঠিক আছে, তাদের দুজনের ক্লাস, এবং তারা দুজন কীভাবে এই নতুন এরাতে, কারণ এরা দুজন কেউই কিন্তু দেখবেন যদি এদের সিনেমা আপনি 90s-এও দেখেন, কেউ কিন্তু নিজেদের রোম্যান্টিক ইমেজে ঢালেননি, ঠিক আছে, তারা অ্যাকশন সিনেমা তখনও করে গেছেন দুজনেই, এবং কীভাবে তারা নিজেরা সেই সময় সার্ভাইভ করেছিলেন সেই নিয়ে আজকে কথা হবে। তুলনা কিছু নয়, যেটা সত্যি, যে যেরকম বক্স অফিসে পারফরমেন্স দিয়েছে সেই রকম জিনিসটা আমরা আলোচনা করবো। ফার্স্ট অমিতাভ বচ্চনকে নিয়ে কথা বলবো। অমিতাভ বচ্চনের স্ট্র্যাটেজি কী ছিল এবং সে কীরকম বক্স অফিস কীরকম পারফরমেন্স দিয়েছে, তার স্ট্র্যাটেজি নিয়ে সেটাই কথা বলবো। তো আমি যেটা বললাম যে 90s শুরু হতে হতে রোম্যান্টিকের চলে এসেছিলো, তো পুরো 90s-এর দর যদি আমি দেখি তাহলে পুরো 90s-এর দর অমিতাভ বচ্চনের ক্ষেত্রে একেবারেই খারাপ গিয়েছিলো, একেবারেই খারাপ গেছিলো। তার একমাত্র সোলো হিট
মানে সে যেখানে নিজে হিরো। সোলো হিট বলতে গেলে তার একমাত্র সোলো হিট ছিল আজকা অর্জুন, যেটা বক্স অফিসে খুবই ভালো পারফরমেন্স করেছিল। এছাড়া তিনি এইবার দুটো হিট দিয়েছিলেন। এছাড়া একটা হচ্ছে মাল্টি স্টারার হাম, যেখানে রজনীকান্ত এবং গোবিন্দা ছিল, যেটা একটা বক্স অফিসে সাফল্য লাভ করেছিল, বড় হিট হয়েছিল সেই বছরে। এবং অপর একটা সিনেমা হয়েছিল যেটা হচ্ছে 1998-এর বড়ে মিয়া ছোটে মিয়া, যেটাও মাল্টি স্টারার, যেখানে গোবিন্দা ছিল অমিতাভ বচ্চনের সাথে। সেই সিনেমাটা বক্স অফিসে হিট ট্যাগ পায়। এছাড়া আর কোনো সিনেমা তার বক্স অফিসে হিট ট্যাগ পায়নি। এই সময় তিনি শুরু করেছিলেন হচ্ছে আজকা অর্জুন, যেটা হিট হয়েছিল। তারপরে হাম হিট হয়েছিল। আজুবা, যেটা শশী কাপুরের নির্দেশিত একটা সিনেমা, যেখানে তার সাথে ঋষি কাপুরও ছিল অমিতাভ বচ্চনের সাথে। এই সিনেমাটা কিন্তু বিগেস্ট ডিজাস্টার হয়ে যায়। তার ইন্দ্রজিৎ আকেলা ফ্লপ হয়। মাল্টি স্টারার ইনসানিয়াত বক্স অফিসে পারফরমেন্স করতে পারেনি। খুদা গাভা, যেটা ওই বছরের অন্যতম বড় একটা সাকসেসফুল সিনেমা ছিল, মানে সাকসেসফুল মিনস নম্বরের দিক থেকে বক্স অফিসে ফেলিয়ারই হয়েছিল। যেহেতু আপনারা জানেন যে অমিতাভ বচ্চনের রেমিউনেশন খুব বেশি ছিল, তার সিনেমা টেরিটরিতে অনেক বড় কড়া দরে বিক্রি হতো, ফলে তার সিনেমার বাজেট অনেক হাই হতো। সিনেমাটা সেই বাজেট রিকভার করতে পারেনি এবং বক্স অফিসে ফ্লপ হয়। ফ্লপ নয়, বিলো অ্যাভারেজ হয়েছিল। সিনেমাতে অমিতাভ বচ্চনের সঙ্গে নাগার্জুনা ছিল, সাউথের খুব বড় স্টার ছিল নাগার্জুনা, এবং ততদিনে শিবার মাধ্যমে তিনি বলিউডে নিজের একটা ভালো জায়গা তৈরি করেছিলেন। তবুও সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করেনি। এই সময় মিঠুন চক্রবর্তী অমিতাভ বচ্চন একসাথে একটা সিনেমা এসেছিলেন, সেটার নাম হচ্ছে অগ্নিপথ, যেটা সেই সময় দর্শকদের কাছে একটা বিশাল বড় পাওনা ছিল, যে দুজন বিগেস্ট সুপারস্টারকে একসাথে দেখা, যেটা আজকের দিনে দাঁড়িয়ে হয়তো শাহরুখ সালমানের থেকেও একসাথে দেখার থেকে অনেক বেশি চাহিদা ছিল সেই সময় মিঠুন চক্রবর্তী অমিতাভ বচ্চনকে একসঙ্গে দেখা। বাট এই সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করেনি কিন্তু, কারণ সিনেমাটা বাজেট ছিল হিউজ বাজেটে তৈরি হয়েছিল সিনেমাটা। এরপরে অমিতাভ বচ্চন 1995 থেকে সে যখন দেখলো তার বক্স অফিস পারফরমেন্স অ্যাজ এ হিরো আস্তে আস্তে কমে আসছে, সব না, সে যত বড়ই মেগাস্টার হোক একটা সময় যায় তার খারাপ যায়, যে কোনো স্টারের ক্ষেত্রেই হোক, এটা তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সবসময় মানুষ পিক পজিশনে থাকতে পারে না, ঠিক আছে। এবং লেট 80s থেকেই অমিতাভ বচ্চনের এই পিক থেকে নেমে আসার জায়গাটা শুরু হয়েছিল, যবে থেকে সে রাজনীতিতে চলে গেছিলো। এবার 90s আস্তে আস্তে তার এক স্টারডম বলতে গেলে একেবারেই মানে পড়ে যায়নি আমি বলবো না, বাট বাকি স্টারেরা নতুন স্টারদের মাধ্যমে তাদের স্টারডমটা অনেকটাই কমে গেছে, পিছিয়ে গেছে। তো সেই সময় তিনি অমিতাভ বচ্চন ফিল্ম কর্পোরেশন লিমিটেড ABCPL এরম নামে একটা নিজের প্রোডাকশন হাউস খুলেছিল, এবং সেখানে তিনি বেশ কিছু সিনেমা প্রডিউস করেছে। তার মধ্যে একটা হচ্ছে তেরে মেরে সপনা, যেটার মাধ্যমে আরশাদ ওয়ারসি এবং চন্দ্রচূড় সিং ডেবিউট করেছিল। এছাড়া তিনি নিজে একটা সিনেমাতে অভিনয় করেছে, সেটা হচ্ছে মৃত্যুদাতা। বাট আনফর্চুনেটলি তেরে মেরে সপনে ভালো ক্রিটিক্স রিভিউ পাওয়া সত্ত্বেও বক্স অফিসে ফ্লপ খেয়ে যায়, এবং মৃত্যুদাতা ওই ডিসেডের ওয়ান অফ দ্য বিগেস্ট ডিজাস্টার হয়ে যায়। এবং আরও বেশ কিছু কারণে অমিতাভ বচ্চন যে এই যে তার ABCPL কর্পোরেশন, তার প্রোডাকশন হাউস, সেটাও কিন্তু পুরোপুরি রসতলে চলে যায় এবং বক্স অফিসে, এবং তার বিশাল পরিমাণ দেনা হয়ে যায় এবং তাকে দেউলিয়া ঘোষণা করা হয়। তিনি বেশ কিছু বছর ইনকাম ট্যাক্স দিতে পারেননি, অনেক জিনিস হয়। এবং এরপরেও তিনি সিনেমা করেছিলেন, যার মধ্যে বড়ে মিয়া ছোটে মিয়া গোবিন্দার সাথে, যেটা বক্স অফিসে হিট পায়। কিন্তু তারপরেই তার সূর্যবংশী ফ্লপ হয়ে যায়, যদিও সূর্যবংশী পরবর্তী এলে কাল্ট ক্লাসিক হয়ে গেছিলো। লাল বাদশা বক্স অফিসে ফ্লপ হয়। এই সময় অজয় দেবগনের সঙ্গে তিনি দুটো সিনেমা করেন, মেজর সাহেব যেটা ফ্লপ হয়, হিন্দুস্তানি কাসম যেটা অ্যাভারেজ হয়। নানা পাটেকারের সঙ্গে তিনি কোহরাম বলে একটা সিনেমা করেছিলেন, যেটা ক্রিটিক্যালি তো ভালো ওয়ার্ড অফ মাউথ পেয়েছিল, কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ বিজনেসই করে। তো এটাই ছিল অমিতাভ বচ্চনের পুরো 90s-এর কেরিয়ার। এবং তার 90s যদি হাতে গোনা 3 থেকে 4টে তিনি হিট দিয়েছিলেন, এবং 16 হিটের সংখ্যা মাত্র একটা। তো বলা যায় যে 70s-এ যিনি বলিউডের ওয়ান অফ দ্য অ্যাংরি ইয়াং ম্যান ছিলেন, 80s-এও যিনি একটা বড় সময় ধরে বলিউডে রুল করেছেন, সেই অমিতাভ বচ্চনের স্টারডাম কিন্তু 90s-এ একেবারেই বলতে গেলে ছিল না। এবং যদি অ্যাওয়ার্ডের কথা বলি, তিনি এই সময় একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন অগ্নিপথের জন্য, সেটা পেয়েছিলেন তিনি 1991-এ অগ্নিপথ সিনেমার জন্য ন্যাশনাল পেয়েছিলেন, এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন হাম সিনেমার জন্য, যেটা 1993-তে, মানে 1992-তে হাম রিলিজ হয়েছিল, 1993 ফিল্মফেয়ারে তিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, হাম ফর বেস্ট অ্যাক্টর। এটা ছিল অমিতাভ বচ্চনের পারফরমেন্স। এবার চলে যাওয়া হচ্ছে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স। তো মিঠুন চক্রবর্তীকে আমরা সবসময় জানি যে তিনি একসাথে প্রচুর পরিমাণে সিনেমা করতেন, এবং তার ফলে তার অনেক সিনেমা গুণগত মানের দিক থেকে অনেক নিম্নমানের ছিল, কিন্তু অনেক সিনেমা এরকমও ছিল যেগুলো শুধু মিঠুন দার স্টারডমের জোরে বড় বক্স অফিস বিজনেস করেছে। এবং একটা জিনিস আপনাদের মানতেই হবে যে ইন্ডাস্ট্রির বাকি স্টার লাইক অমিতাভ বচ্চন, সানি দেওয়াল, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, এরা যেরকম বিভিন্ন সময় নিজের কেরিয়ার যখন পড়ে যাচ্ছে, সেই সময় যেরকম বক্স বড় প্রোডাকশন, বড় ব্যানারের সাপোর্ট পেয়েছেন, মিঠুন চক্রবর্তী কিন্তু কোনোদিন পায়নি। তিনি পিআর যুক্তাহীন মতো সিনেমা করেছেন, যেগুলো একেবারে ছোট ব্যানারের সিনেমা, ছোট বাজেটের সিনেমা, সেটা কিন্তু নিজের বাজেটের 10 গুণ বেশি কালেকশন করেছে, সেটা একমাত্র মিঠুন চক্রবর্তীর স্টারডামের জন্য। তো পুরো 80s জুড়ে মিঠুন চক্রবর্তী হিউজ স্টারডাম বজায় রেখেছেন, হিউজ পরিমাণ সিনেমা রিলিজ করেছেন। এবং যেরকমটা আমি বললাম যে 80s মিঠুন চক্রবর্তীকে ছাড়া কল্পনা করা যায় না। 87
তিনি ইন্ডিয়ার নাম্বার 1 সুপারস্টার ছিলেন, যেটা 85, 86, 88-এ তিনি, তাকে বলা হয় ইন্ডিয়ার সেকেন্ড সুপারস্টার ছিলেন অমিতাভ বচ্চনের পরে। ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড অ্যাক্টর ছিলেন। এবং আমি তর্কে যাচ্ছি না, কারণ এই সময় অমিতাভ বচ্চন ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিভই ছিলেন না, তবু তাকে নাম্বার 1 পজিশন তাকে দিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন ম্যাগাজিনের তরফ থেকে, ঠিক আছে। তো এটা নিয়ে এটা আর আলোচনার বিষয় না। বাট 90s আস্তে আস্তে কিন্তু মিঠুন চক্রবর্তীর স্টারডাম আস্তে আস্তে একটু একটু করে কমতে শুরু করেছিল। যেমনটা আমি বললাম যে সব স্টারের সুপার স্টারডাম, সব স্টার সেই পিক লেভেলের স্টারডাম সবসময় কিন্তু থাকে না। তো মিঠুন চক্রবর্তীরও আস্তে আস্তে স্টারডাম কমতে শুরু করে। সে 90s-এর দৌড় শুরু করে অগ্নিপথের মতো একটা বড় ফ্লপ দিয়ে, যেটা যেটা আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা কাল্ট ক্লাসিক সিনেমা হয়ে গেছে। মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স, দুর্দান্ত পারফরমেন্স ছিল এই কৃষ্ণা আইয়ার ইএমের, কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়। হামসে না টাকরান একটা মাল্টি স্টার ফিল্ম ছিল, সেখানে ধর্মেন্দ্র শত্রুঘ্ন সিনহা ছিল, সেটাও অ্যাভারেজ হয়। প্যার কা নাম কুরবান বক্স অফিসে ফ্লপ হয়। 1991-এ মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাশিয়ার, যেটা মিঠুন চক্রবর্তীর বলতে গেলে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফোর্ট আজকেও, বাট রাশিয়ার সাথে এই সময় ভারতের চুক্তি শেষ হয়ে যায়, 20 বছরের চুক্তি। ফলে রাশিয়াতে ইন্ডিয়ান ফিল্মে যে সাবসিডি দেওয়া শুরু হয়, সেই সাবসিডি শেষ হয়ে যায়। এবং শিকারি মিঠুন চক্রবর্তীর শেষ ফিল্ম, যেটা রাশিয়া ইন্ডিয়া যৌথ প্রযোজনে তৈরি হয়েছিল, এবং এটা ইন্ডিয়াতে বক্স অফিসে ফ্লপ হয়। এবং যদি আমি গ্লোবাল বক্স অফিসের কথা বলি, তাহলে অ্যাভারেজ বিজনেস করেছিল। তো এটা মিঠুন চক্রবর্তীর মানে অ্যাজ এ সোলো, মানে লাস্ট যৌথ প্রোডাকশনের সিনেমা, ঠিক আছে, যৌথভাবে যে সিনেমা নির্মিত হয়েছিল। এরপরে তিনি সেই বছর প্রতিজ্ঞাবধ করেন, যেখানে কুমার গৌরব পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিল। এই সিনেমাটা বক্স অফিসে সেমি হিট হয়। ত্রিনেত্র, যেটা ওই 1991-এর ঈদে রিলিজ করেছিল, সিনেমাটা যদিও খুবই ভালো ওপেনিং নিয়েছিল, একটা ব্লকবাস্টার ওপেনিং নিয়েছিল, কিন্তু পরবর্তীকালে রান ধরে রাখতে পারেনি। এবং ধর্মেন্দ্রের সঙ্গে মিঠুন চক্রবর্তী এই সিনেমাটা করেছিলেন, যদিও মিঠুন চক্রবর্তী মেন লিড ছিলেন, ধর্মেন্দ্রের স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল। তবুও এই সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করেনি সেভাবে, এটা জাস্ট একটা অ্যাভো অ্যাভারেজ হয়ে যায়। প্যার হুয়া চোরি চোরি বলে এই সময় একটি সিনেমা করা, এই সিনেমাটা বক্স অফিসে অ্যাভারেজ হয়। এটা মূলত একটা রোমান্টিক ঘরানার সিনেমাই ছিল। এই সময় যিনি ঘর জামাই বলে একটা সিনেমা করেন, যেটা একটা রোমান্টিক ঘরের সিনেমা, এটাও বক্স অফিসে ওয়ার্ক করেনি। এই সময় প্যার কা দেবতা বলে আরেকটা রোমান্টিক ঘরানার সিনেমা করেন, যেটা মিঠুন চক্রবর্তীর সঙ্গে মাধুরী দীক্ষিতের শেষ সিনেমা হয়েছিল। এই সিনেমাটা বক্স অফিসে সেমি হিট হয়। মেরে সজনা সাথ নিভানা বলে আরেকটা রোমান্টিক ঘরানার সিনেমা করেন 1992-তে, এই সিনেমাটা বক্স অফিসে সেমি হিট হয়। 1993-তে মিঠুন চক্রবর্তী আবার হিট দিতে শুরু করেন। এই সময় থেকে তিনি একটা স্ট্র্যাটেজি ফলো করেন। তিনি এই সময় মূলত জানেন আপনারা, 1993 থেকে মুম্বাই বোম ব্লাস্ট প্লাস আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে মুম্বাইয়ের বিভিন্ন স্টাইলের যোগাযোগ হওয়ার ফলে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়ে যায়। মিঠুন চক্রবর্তী নিজে কখনো এই পরিস্থিতিতে থাকতে রাজি হননি, তাই তিনি এই সময় মুম্বাই ইন্ডাস্ট্রি ছেড়ে উটিতে শিফট করেন। এবং তিনি প্রায় 10 কোটি টাকার লোন নেন, যেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 150 কোটি টাকার সমান হতে পারে। 10 কোটি টাকার লোন নেন এবং তিনি উটিতে নিজের একটা 5 স্টার বিশাল বিলাসবহুল হোটেল তৈরি করেন। এবং সেই সময় থেকে তিনি একটা পলিসি ফলো করেন যে তিনি বেশি সব ফিল্মের শুটিংয়ে উটিতে করবেন, যেখানে প্রডিউসাররা সেখানে তাদের হোটেলে থাকবে, ফলে তিনি সেখানে হোটেলে তাদের সাবসিডি দেবে, কম খরচে করবে, এবং সিনেমা মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। এই সময় এই ফলো করে তিনি বেশ কিছু হিট, এই ফর্মুলাতে তিনি বেশ কিছু হিট সিনেমা দেন। যেমন দালাল ওই বছরের 8th হাইয়েস্ট গ্রসিং সিনেমা ছিল 1993, এটা সুপার হিট হয়। আদমি বক্স অফিসে হিট করে, মেহেরবান হিট হয়। পরের বছরে চিতা বক্স অফিসে সেমি হিট হয়। 1995-এর রাবণরাজ হিট হয় এবং জাল্লাদও হিট হয়। 1996-এর মুকদ্দার অ্যাভারেজ বিজনেস করেছিল। আপনার মাল্টি স্টারার জং, যেখানে অজয় দেবগন এবং আদিত্য পাঞ্চলি মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছিল, এই সিনেমাটা বিলো অ্যাভারেজ হয়েছিল। 1997-এর শপথ, যেখানে জ্যাকি শ্রফ মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছিল, সেটা বক্স অফিসে সেমি হিট হয়। 1998-এ চন্ডাল সেমি হিট হয় এবং 1998-এ একটা সিনেমা ছিল শেরে হিন্দুস্তান, যেটা অ্যাভারেজ বিজনেস করেছিল। বাট এছাড়া বাকি যেসব সিনেমা তিনি লেট 90s-এ করেন, সেগুলো মুম্বাই ক্রিটিক্স থেকে বেশিরভাগ সিনেমাকে ফ্লপ ডিক্লেয়ার করে দেওয়া হয়, কারণ মুম্বাই রিজিয়নে এই সিনেমাগুলো ভালো বিজনেস করতো না। এই সিনেমাগুলো বানানোই হতো মধ্যপ্রদেশ, বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, রাজস্থান, এইসব জায়গাকার যে বি এবং সি সেন্টার, এইসব সেন্টারের অডিয়েন্স কেন্দ্র করে বানানো হতো। এবং এইসব সেন্টারে এইসব সিনেমাগুলো কিন্তু হিউজভাবে চলতো, স্পেশালি ভিডিও হল। আমি আমার একটা ভিডিওতে বলেও ছিলাম এর আগে যে আমি যখন ছোট ছিলাম, বলে আমার 7-8 বছর বয়স ছিল, তখন আমি আমাদের গ্রাম মানে হাওড়াতে আমার যে দেশের বাড়ি ছিল, সেখানে আমি ভিডিও হলে মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখেছি। মানে আমার মনে পড়ে যে সেই সময় যে 3-4টে সিনেমা মিঠুন চক্রবর্তী এক সপ্তাহে 7-6 দিন চলতো ভিডিও হল, তার মধ্যে 3-4 দিন মিঠুন চক্রবর্তীর সিনেমা চলতো। তো এইরকম ক্রেজ গ্রামে মিঠুন চক্রবর্তীর ছিল। এবং যেহেতু সেই সময় মিঠুন চক্রবর্তী অন্যান্য স্টাররা যেখানে 75 লাখ 80 লাখ টাকা করে নিত একটা সিনেমার জন্য, মিঠুন চক্রবর্তী সেই সময় রেমিউনেশন ছিল একটা সিনেমার প্রতি 40 লাখ টাকা। এবং বাকি স্টাররা যেখানে একটা সিনেমা কমপ্লিট করে 1.5 থেকে 2 বছর টাইম লাগাতো, সেখানে মিঠুন চক্রবর্তী নিজের সিনেমা কমপ্লিট করতে মাত্র সময় লাগাতো হচ্ছে 6 থেকে 7 মাস, এবং লেট 90s থেকে সেটা 3 থেকে 4 মাসে একটা সিনেমা কমপ্লিট করে দিতে।
ফলে তার সিনেমার কস্ট অনেক কমে যেত, সিনেমাগুলো খুব লো রেঞ্জে টেরিটরিতে বিক্রি হতো এবং প্রডিউসার খুব সহজে নিজের প্রফিট নিয়ে নিত। বিখ্যাত অনেক প্রডিউসার আছে, আমি নাম এই মুহূর্তে আমার মনে আসছে না, যিনি শপথেরও প্রডিউসার ছিলেন, রাজীব কি যেন নাম, রাজীব বাব্বর এরকম কিছু একটা নাম হবে তার। তিনি নিজে বলেছেন যে মিঠুন চক্রবর্তীর সিনেমা থেকে সব থেকে সহজে প্রফিট কামানো যায়, সিনেমা ফ্লপ করলেও প্রডিউসার খুব সহজে নিজের প্রফিট তুলে নেন সেই সব সিনেমা থেকে, এবং সেই প্রফিটের পরিমাণ খুব কম নয়। সেই যুগে দাঁড়িয়ে সেই প্রফিটের পরিমাণ মিনিমাম 25 লাখ থেকে 50 লাখের রেঞ্জে থাকতো প্রফিট। তা বোম্বে ক্রিটিক্স এইসব সিনেমাকে ফ্লপ ঘোষণা করা যায় হতো। এবং এটা ছিল মিঠুন চক্রবর্তীর পুরো কেরিয়ার, এগুলো ছিল তার হিট ফ্লপ। এবং যে আমি তো বললাম যে তার ফ্লপ সিনেমাগুলো কিন্তু প্রফিট কামাতো, বাট যেহেতু মুম্বাই রিজিয়নের সিনেমাগুলো চলতো না, সেই জন্য সিনেমাগুলোকে ফ্লপ ডিক্লেয়ার করে দেওয়া হতো। এবার যদি আমি বলি যে মিঠুন চক্রবর্তী এই সময় কী কী অ্যাওয়ার্ড পেয়েছেন, তাহলে মিঠুন চক্রবর্তী এই সময় কিন্তু অনেকগুলো অ্যাওয়ার্ড পান। যেমন 1992-তে বেঙ্গলি সিনেমা তাহাদের কথার জন্য তিনি বেস্ট অ্যাক্টর ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। 1998-এ স্বামী বিবেকানন্দ সিনেমায় রামকৃষ্ণ পরমহংসদেবের রোলের জন্য তিনি বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। এছাড়া 1991-এ অগ্নিপথের জন্য তিনি বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান, এবং 1995-এ জল্লাদের জন্য তিনি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফর ভিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। তো দেখতে পারেন পিওর অলরাউন্ডিং পারফরমেন্স মিঠুন চক্রবর্তী দিয়েছেন, যেমন সোলো হিরো করেছেন তেমনি সোলো ভিলেন করেছেন। তো যদি আমি বলি হিট ফ্লপের সংখ্যার দিক থেকে এই সময় অমিতাভ বচ্চনের থেকে মিঠুন চক্রবর্তী কিন্তু অনেকটা এগিয়ে ছিল, মানে হিসাব তাই বলছে। প্লাস যদি অ্যাওয়ার্ডের কথা বলি তাহলে অ্যাওয়ার্ডের দিক থেকেও কিন্তু 90s-এর এরাতে মিঠুন চক্রবর্তী কিন্তু অমিতাভ বচ্চনের থেকে অনেকটা এগিয়ে ছিল। বাট আমি দুজনের কাউকে তুলনা করছি না, মিঠুন চক্রবর্তী নিজেও মানেন এবং আমি নিজেও মানি অমিতাভ বচ্চন কিছুটা হলেও মিঠুন চক্রবর্তী থেকে অনেকটা এগিয়ে আছে। তিনি অনেক অনেক সাপোর্টও পেয়েছেন বড় প্রোডাকশন হাউসের থেকে, মিডিয়ার তরফ থেকে, বড় ব্যানারের তরফ থেকে। মিঠুন চক্রবর্তী সেগুলো কোনোটাই পাননি। বাট দে আর বোথ দ্য লিভিং লেজেন্ড, লিভিং মেগাস্টার, হিউজ মেগাস্টার। এবং ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন চলবে ততদিন এই দুজনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আজকের ভিডিওতে এইটুখানি, দেখাবার পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। থ্যাংক ইউ।